আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ। প্রথমেই শিরোনাম। ভারতের কারাগারে রাখা হয়েছে ইলিয়াস আলীকে। চাঞ্চল্যকর দাবি বিএনপি নেতার। ৩ আগস্ট ঘোষণা করা হবে দেশ পুনর্গঠনের ইশতেহার, জানালেন নাহিদ ইসলাম। যোগী আদিত্যনাথের সঙ্গে যোগাযোগ ছিল কুশলের। দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ। র‍্যাব থেকে প্রত্যাহার করুন সামরিক বাহিনী সদস্যদের, সরকারের প্রতি মাহমুদুর রহমানের আহ্বান। বাংলাদেশ সফর পিছিয়ে দিল ভারত, দেশটির ক্রিকেট বোর্ডের বিবৃতি। এবার বিস্তারিত। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম মালেক বলেছেন, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে গুম করে শেখ হাসিনা সরকার। কারণ ইলিয়াস আলী তাদের জন্য আতঙ্ক ছিল, তাই তাকে গুম করা হয়েছে। আমার মনে হয় ইলিয়াস আলীকে ভারতের কোনো কারাগারে রাখা হয়েছে। একদিন ইলিয়াস আলী জনতার মাঝে ফিরে আসবেন। শুক্রবার রাতে দক্ষিণ সুরমাস্থ নিজ বাড়িতে বালাগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এম এ মালেক বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাকে চায়ের দাওয়াত দিয়েছিল। সেই দাওয়াত প্রত্যাখ্যান করে আমি শেখ হাসিনাকে শর্ত দিয়েছিলাম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। তিনি বলেন, গত ১৫ বছরে এদেশের মানুষকে শান্তিতে থাকতে দেয়নি ফ্যাসিস্ট হাসিনা, তাই দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে তাকে। এই ফ্যাসিস্টের বিরুদ্ধে সিলেটে দুর্গ গড়ে তোলা হয়েছিল। বিএনপির নেতাকর্মীদের উপর হামলা মামলা করে থামাতে পারেনি। সিলেটে বিএনপির নেতাকর্মীরা সবসময় প্রতিবাদ জানিয়েছে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। যুক্তরাজ্য বিএনপির সভাপতি বলেন, জিয়াউর রহমানের হাত ধরে বিএনপির রাজনীতিতে এসেছি, এখনো রয়েছি। যখন যুক্তরাজ্যে ছিলাম তখন দেশের স্বার্থে প্রতি সোম ও বুধবার ব্রিটিশ পার্লামেন্টের সামনে বছরের পর বছর আন্দোলন করেছি। এদিকে আগামী ৩ আগস্ট দেশ পুনর্গঠনের ইশতেহার ঘোষণা করা হবে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ২০২৪ সালে আমরা আন্দোলন করেছিলাম, গণ অভ্যুত্থান করেছিলাম শেখ হাসিনা সরকারের পতনের জন্য। আমাদের এবারের আন্দোলন, এবারের কর্মসূচি নতুন দেশ গঠনের। কারণ আমরা বলেছিলাম, শুধু শেখ হাসিনার পতন নয়, দেশের রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন করতে হবে। শনিবার বিকালে জয়পুরহাট জেলা শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে এক পথসভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন। জুলাই পদযাত্রার ৫ম দিনে জয়পুরহাট জেলা এনসিপি এ পথসভার আয়োজন করে। পথসভায় নাহিদ ইসলাম আরও বলেন, শুধু ক্ষমতার পরিবর্তন নয়, দলের পরিবর্তন নয়, মাফিয়া দুর্নীতিবাজ সিস্টেমের পরিবর্তন করতে হবে। আমরা গত ১ বছরে সেই সিস্টেমের পরিবর্তন দেখতে পাইনি। আমরা এলাকায় এলাকায় এখনো চাঁদাবাজি দেখি, সন্ত্রাসী দেখি, মাফিয়া সিস্টেম দেখি। পথসভায় নাহিদ ইসলাম বলেন, বিপ্লবীরা এখনো ঘুমায় নাই, জয়পুরহাটবাসী এখনো ঘুমায় নাই। প্রিয় বন্ধুগণ, ২০২৪-এর জুলাই গণ অভ্যুত্থানে এই জয়পুরহাটের সন্তানেরা শহীদ হয়েছে। শহীদ মেহেদী হাসান, শহীদ রীতা আক্তার, শহীদ নজিবুল সরকার, শহীদ মিনহাজ সহ সব শহীদকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানে এ জেলায় যেসব সাহসী সন্তান আহত হয়েছিলেন। আরও স্মরণ করছি আমাদের নারীরা, আমাদের আলেম সমাজ সহ যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন। আমরা যেভাবে এক দফা ঘোষণা দিয়েছিলাম এবছর শহীদ মিনারের ৩ আগস্ট, একইভাবে বিচার সংস্কার ও নতুন সংবিধান এবং দেশ পুনর্গঠনে ইশতেহার ঘোষণা হবে। নিশ্চিতভাবে সেই ইশতেহারে জয়পুরহাটবাসীর ভবিষ্যৎ মুক্তির কথাও থাকবে। ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে দেখা হবে শহীদ মিনারে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর কুশল বরণ চক্রবর্তীর বিরুদ্ধে ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে সরাসরি যোগাযোগ থাকার অভিযোগ উঠেছে। এমনকি হাসিনা পালানোর পর বাংলাদেশে হিন্দুদের গণহত্যা চলছে শিরোনামে বিভিন্ন আন্তর্জাতিক মহলে কনফারেন্সে গুজব ছড়িয়েছেন তিনি। বিশ্ববিদ্যালয়ের পদোন্নতি বোর্ডে তার নাম নিয়ে বিতর্ক হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগী আদিত্যনাথ, আরেক প্রতিমন্ত্রী রামেশ্বর তেলিজি সহ ভারতের আরএসএস ঘরানার সব মন্ত্রী এমপির সঙ্গে বেশ কিছু ছবি ছড়িয়ে পড়ে। এমনকি বাংলাদেশকে অখণ্ড ভারতের অংশ বানিয়ে আরএসএস এর মানচিত্রের পাশে ছবি তুলে তা ফেসবুকে দেয়ার ছবিও রয়েছে তার। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী অভিযোগ করেছেন, কুশল বরণ চক্রবর্তী দীর্ঘদিন ধরেই ভারতের সনাতন জোট, আরএসএস ও যোগী আদিত্যনাথ ক্যাম্পের সঙ্গে সম্পর্ক রক্ষা করে আসছিলেন। একাধিক আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের সময় তাকে যোগী আদিত্যনাথের কার্যালয়ে দেখা গেছে বলেও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছবি ছড়িয়েছে। আরও অভিযোগ রয়েছে, তিনি শেখ হাসিনার পদত্যাগের পর ঢাকায় আয়োজিত সনাতনদের মিছিল সমাবেশে অংশ নিয়ে জয় শ্রীরাম ও হিন্দু রাষ্ট্র গঠন চাই জাতীয় উগ্র হিন্দুত্ববাদী স্লোগান দেন।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে ২১ পদকপ্রাপ্ত আমার দেশ সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান বলেছেন, র্যাব থেকে সামরিক বাহিনীর সদস্যদের প্রত্যাহার করুন। র্যাবে সামরিক বাহিনীর সদস্যদের ঢোকানোর রং কনসেপ্ট ছিল, তাই সামরিক বাহিনী এবং পুলিশ উভয়ের স্বার্থে র্যাব থেকে সামরিক বাহিনীর সদস্যদের প্রত্যাহার করা দরকার। এই সরকার পুলিশ রিফর্মের অংশ হিসেবে এটা করতে পারে বলে তিনি প্রস্তাব দেন। শনিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পুলিশ সংস্কার প্রেক্ষিত নাগরিক ভাবনা শীর্ষক গোল টেবিল বৈঠকে মুখ্য আলোচকের বক্তব্যে আমার দেশ সম্পাদক এসব কথা বলেন। র্যাব প্রতিষ্ঠার বিষয়ে এক আলোচকের বক্তব্যের সূত্র ধরে ২১ পদকপ্রাপ্ত সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান বলেন, র্যাব অনেক ভালো কাজ করেছে, কিন্তু র্যাবে সামরিক কর্মকর্তাদের ঢোকানো ছিল একটা ভুল। আমি আগেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও বলে যাব। সামরিক বাহিনীর সদস্যদের র্যাবে ঢোকানোর পরে দুটো বাহিনীরই সর্বনাশ করেছেন। পুলিশেরও সর্বনাশ করেছেন, সামরিক বাহিনীরও সর্বনাশ করেছেন। সামরিক বাহিনী র্যাবে ঢুকে দুর্নীতিপরায়ণ হয়েছে, ক্রিমিনাল হয়েছে। ক্রিমিনাল হওয়ার কারণে নারায়ণগঞ্জের ৭ খুন হয়েছে, আসামির মৃত্যুদণ্ড হয়েছে, লেফটেন্যান্ট কর্নেল তারিক সাইদের চরিত্র নষ্ট হয়েছে র্যাবে আসার কারণে। এ কারণে সামরিক বাহিনীও বিতর্কিত হয়েছে, সামরিক বাহিনীও রাজনীতিকরণ হয়েছে। এটা ছিল রং কনসেপ্ট, এটা ছিল যেই করে থাকুন না কেন পুলিশ বাহিনীর মধ্যে সামরিক বাহিনীকে ঢুকানো। তিনি বলেন, অন্তত একটা কাজ করে যান, পুলিশের রিফর্ম হিসেবে র্যাব থেকে সামরিক বাহিনীকে প্রত্যাহার করুন। এই রিফর্মটুকু যদি করে যেতে পারেন, আপনাদেরকে দেশবাসী মনে রাখবে। এটা করতে ৭ দিনের দরকার। পুলিশ এলিট ফোর্স লাগবে, কিন্তু এলিট ফোর্স অবশ্যই পুলিশ বাহিনী থেকে নিয়ে গঠন করতে হবে। আমার প্রস্তাব হলো, এই এলিট ফোর্স ট্রেনিংয়ের জন্য সেনাবাহিনীতে পাঠান, ট্রেনিং নিয়ে আসুক, কিন্তু সামরিক বাহিনীর লোকদের ঢুকিয়ে দুটো প্রতিষ্ঠানের সর্বনাশ করবেন না। এই সরকারের জন্য এটা অসাধারণ সুযোগ। এবার খেলার খবর। সীমিত ওভারের সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশ সফর করার কথা ছিল ভারত দলের, তবে সিরিজটি পিছিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। এক বিবৃতিতে সংস্থাটি বিষয়টি নিশ্চিত করেছে। সূচি অনুযায়ী বাংলাদেশ সফরে ৩টি ওয়ানডে ও টি-20 সিরিজ খেলার কথা রয়েছে ভারতের, কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ায় নির্ধারিত সময় বাংলাদেশের দল পাঠাতে অনাগ্রহ প্রকাশ করে বিসিসিআই। এবার দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্মতিতে সিরিজ দুটি পিছিয়ে গেল। নতুন সূচিতে আগামী বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ সফর করবে বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমান গিলরা। বিবৃতিতে বিসিসিআই লিখেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ও ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই পারস্পরিকভাবে ২০২৫ সালের আগস্টে বাংলাদেশ ও ভারতের মধ্যেকার ওয়ানডে ও টি-20 সিরিজ পিছিয়ে দিয়েছে। সিরিজটি ২০২৬ সালের সেপ্টেম্বরে মাঠে গড়াবে। আন্তর্জাতিক ক্রিকেটের প্রতিশ্রুতি এবং উভয় দলের সময়সূচি সুবিধা বিবেচনা করে দুই বোর্ডের মধ্যে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিবি ২০২৬ সালের সেপ্টেম্বরে এই প্রত্যাশিত সিরিজের জন্য ভারতকে স্বাগত জানাতে আগ্রহী। সফরের সংশোধিত তারিখ এবং সূচি যথাসময়ে ঘোষণা করা হবে। দর্শক, আমাদের আজকের টপ নিউজ ছিল এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।